আসছে। সে আমাদের কাউকে ছাড়বে না। এই গ্রামের কেউ বাঁচতে পারবে না। সে কাউকে ছাড়বে না। ভৌতিক ঘটনা অবলম্বনে আজকে আমাদের নিবেদন মালবিকার পুনর্জন্ম। ভূত ভবনপুর, এখানেই শিক্ষকতার চাকরি নিয়ে এসেছে শুভ্র। এখানেই থাকে তার ছোটবেলার স্কুল জীবনের, কলেজ লাইফের সেরা বান্ধবী মল্লিকা। ভূত ভবনপুরে প্রথম দিনটা কাজকর্মে তার ভালোই কাটলো। বিকালবেলা স্কুল থেকে হেডমাস্টার মশাইয়ের সঙ্গে তার বাড়িতে এলো সে। এখানেই সে বাড়ি ভাড়া নিয়েছে। বাড়ির সকলের সঙ্গে আলাপ পরিচয় করে কিঞ্চিত জলযোগ সেরে নিয়ে সে একটু বাইরে বেরোবার উদ্যোগ নিল। তখন হেডমাস্টার মশাইয়ের স্ত্রী বললেন, বাবা, এত রাতে বেরোচ্ছ, কিন্তু একটা কথা ভুলেও যেন ঝিলধারে যেও না। ওখানে অশরীরী আত্মারা থাকে। আগে এই জায়গাটার নাম ছিল ভবনপুর। ওদের কল্যাণেই ভূত কথাটা জুড়ে গেছে ভবনপুরের সঙ্গে। এই কথা শুনে শুভ্র একটু হাসল। কথাটা খুব একটা গ্রাহ্যের মধ্যে আনলো না। ভূতটুতে তার কোনো কালেই বিশ্বাস ছিল না, আজও নেই। শুভ্র বাড়ি থেকে বেরিয়ে গ্রামটাকে ভালোভাবে ঘুরে দেখে নিল। তারপরে এগিয়ে চলল ঝিলের দিকে। কিন্তু একটু কাছাকাছি হতেই সত্যি তার গা যেন ছমছম করে উঠল। শুভ্র থমকে দাঁড়িয়ে পড়ল। কেমন যেন অদ্ভুত অনুভূতি হতে লাগলো। শুভ্র বুঝতে চেষ্টা করল তার অনুভূতিটাকে। নিজের মনে মনেই একবার বিড়বিড় করে নিল, কিন্তু এ কি, এই জায়গাটায় তো আমি আগে কখনো আসিনি। তাহলে এত চেনা জানা মনে হচ্ছে কেন? সে একটু গা ঝাড়া দিয়ে তার ওই বিশেষ অনুভূতি ও ভাবনা চিন্তাকে ঝেড়ে ফেলার চেষ্টা করল। একটু দ্রুত পা চালিয়ে ঘুরে এলো ঝিলের চারিদিকটা। তারপর ফেরার সময় আপন মনেই বলে উঠল, আরে এই বট গাছটা এখানে এলো কোথা থেকে? এটা তো একটু আগেও এখানে ছিল না। থাকলে কি আমি দেখতে পেতাম না? চাঁদের আলোয় চারপাশটা একদম পরিষ্কার দেখা যাচ্ছে। আর বট গাছটাও তো বিরাট, তাহলে দেখলাম না কেন? এতটাই কি অন্যমনস্ক হয়ে গিয়েছিলাম আমি খেয়ালই করতে পারিনি? আবার একটু গা ঝাড়া দিয়ে মাথা নিচু করে হনহন করে হাঁটতে শুরু করলো। কিন্তু কয়েক পা এগিয়েই তাকে থেমে যেতে হলো। মাথা তুলে দেখল সামনে সেই বিরাট বট গাছ। অবাক শুভ্র পেছন ফিরে তাকালো। তার চোখের সামনেই গজিয়ে উঠল একই রকম দেখতে আরো একটা বিরাট বট গাছ। এবার
সত্যি ভয় পেয়ে গেল শুভ্র। তার মনে পড়ে গেল হেডমাস্টার মশাইয়ের বাড়ি থেকে বেরিয়ে আসার সময় তার স্ত্রীর বলা কথাগুলো। শুভ্র ডান দিকে তাকালো, দেখলো রাস্তা জুড়ে দাঁড়িয়ে সেই বিরাট বটগাছ। যন্ত্রচালিতের মতো তার মাথাটা ঘুরে গেল। বাঁদিকে দেখতেই একই দৃশ্যের পুনরাবৃত্তি। মেরুদণ্ড দিয়ে ঠান্ডা বরফের মতো স্রোত বয়ে যেতে লাগলো। জীবনে এই প্রথম বুঝল সে ভয় কাকে বলে। হাত পা ধীরে ধীরে অবশ হয়ে আসতে লাগলো। তার দাঁড়িয়ে থাকা সম্ভব হলো না। হাঁটু মুড়ে বসে পড়ল সে। শুভ্রের সামনে থাকা বটগাছ থেকে এবার সারি সারি নেমে আসতে লাগলো কঙ্কালের দল। একান্ত অসহায় শুভ্রকে ঘিরে দাঁড়িয়ে পড়ল তারা। মৃত্যুদূতদের সামনে দেখে এবার একেবারে পুরোপুরি অনুভূতি শূন্য হয়ে গেল সে। ভয় পেতেও ভুলে গেল সে। চিন্তা শক্তিও লোপ পেয়ে গেল। শুধু ফেল ফেল করে সামনে তাকিয়ে থাকলো সে, কেননা চোখ বন্ধ করার ক্ষমতা বোধহয় তার ছিল না। আস্তে আস্তে তার দিকে কঙ্কালগুলো এগিয়ে আসতে থাকলো। তারপর সবাই সম্মস্বরে বলে উঠল, আপনি আমাদের দেখে ভয় পাবেন না। আমরা আর আপনার কোনো ক্ষতি করব না। এখানে আমরা এসেছি আপনার কাছে ক্ষমা চাইতে। এই কথাটা তারা বারবার করে বলতে লাগলো। এবার ধীরে ধীরে একটু একটু করে সম্মিত ফিরে পেতে লাগলো শুভ্র। আস্তে আস্তে উঠে দাঁড়ালো। প্রাণপণে বোঝার চেষ্টা করতে লাগলো এরা ঠিক কী বলতে চাইছে। আর কোনো ক্ষতি করবে না মানে? এরা আগে তার কোনো ক্ষতি করেছে? কবে? ক্ষমাই বা চাইছে কেন? কি ব্যাপার এসব? একটা ভূত এগিয়ে এলো এবার। আপনি কিচ্ছু বুঝছেন না, তাই না? বেশ, তবে আমি সব কথা খুলে বলছি। বহু যুগ আগে এই গ্রামের নাম ছিল ভুবনপুর। তখন এখানে থাকতো মালবিকা নামে একটি মেয়ে। সে যেমন সুন্দরী ছিল তেমনি ছিল গুণবতী। লেখাপড়া তো শিখেইছিল, সঙ্গে সঙ্গে নাচ, গান, ছবি আঁকা, সেলাই করা, খেলাধুলা সব কিছুতেই ছিল তুখোড়। তবে গানটা যেন বড্ড ভালো গাইতো। যাই হোক, গ্রামের সমস্ত যুবক মালবিকাকে বিয়ে করার জন্য পাগলামি করতে লাগলো। কিন্তু মালবিকা বা তার বাবা মা কেউ রাজি হলো না এই গ্রামের কারুর সঙ্গে বিয়ে দিতে। তারা অন্য গ্রামের এক ধনী ব্যবসায়ীর সঙ্গে সম্বন্ধ স্থির করল। তখন গ্রামের লোক মানে আমরা রাগে হিংসায় যেন একেবারে উন্মাদ হয়ে গেলাম। শেষ পর্যন্ত বিয়ের দিন যখন সেই ধনী ব্যবসায়ী আসছে বিয়ে করতে, আমরা সবাই মিলে তাদের সকলকে ধরে খুন করে ফেললাম। লগ্নভ্রষ্টা মালবিকা আত্মহত্যা করল। শোকে দুঃখে মারা গেল তার বাবা মা। তার কিছুদিন পরেই এই গ্রামে বন্যা এলো।
হু হু করে জল বাড়তে লাগলো। আমরা বুঝলাম যে এ আমাদের পাপের ফল। সবাই মিলে জল থেকে বাঁচতে আশ্রয় নিলাম ঝিলের ধারের বিরাট বট গাছে। এই গাছেই দড়ি ঝুলিয়ে মরেছিল মালবিকা। যাই হোক, আমাদের এত চাপ এই বট গাছ সহ্য করতে পারল না, ভেঙে পড়ল। গাছটা মারা গেল। আমরাও জলে ডুবে মারা গেলাম। এই বট গাছটা ভূত, আমরাও সবাই ভূত। ভূতটা থামলো। শুভ্রর ভয় এতক্ষণে কেটে গেছে। সে তাই খুব স্বাভাবিক কণ্ঠে বলল, কিন্তু এই কাহিনী তোমরা আমাকে শোনালে কেন? ভূতটা উত্তর দিল, কারণ আগের জন্মে আপনিই ছিলেন সেই ধনী ব্যবসায়ী। মালবিকারও আবার জন্ম হয়েছে, শুধু আমরাই এখনো ভূত হয়ে রয়েছি। কারণ আমাদের জন্য আপনাদের মরতে হয়েছিল। এখন এই জন্মে যদি আপনাদের দুজনকে মেলাতে পারি, তাহলেই আমরা মুক্তি পাব। খুব শান্ত গলায় শুভ্র বলল, কিন্তু তোমাদের ওই মালবিকার প্রতি আমার কোনো আসক্তি নেই। আছে। তার কথা শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তর দিল ভূতটা, আপনার ওই মল্লিকাই তো মালবিকা। থমকে গেল শুভ্র। চোখ দুটো তার চকচক করে উঠল। আর সঙ্গে সঙ্গেই সেই ভূতগুলো, সেই বট গাছ, সব কিছু অদৃশ্য হয়ে গেল। শুভ্র শ্বাস ফেলে ফেরার পথ ধরল। পরের দিন দুপুরবেলা টিফিনের ঘন্টা বাজতে যখন ক্লাসরুম থেকে বেরোচ্ছে শুভ্র, এমন সময় পিয়ন এসে বলল, স্যার, একজন ভদ্রলোক আপনার সঙ্গে দেখা করতে এসেছেন। অফিস রুমে বসিয়েছি। শুভ্র দ্রুত পা ফেলে অফিস রুমে ঢুকে দেখল মল্লিকার বাবা বসে আছেন। এ কি মেসোমশাই, আপনি? শুভ্রের গলা শুনে মল্লিকার বাবা ঘুরে তাকালেন, উঠে দাঁড়ালেন, বললেন, তুমি মল্লিকাকে কবে বিয়ে করতে পারবে? তার চোখ মুখের অবস্থা বলে দিচ্ছিল গতকালের রাতটা তার কেমন কেটেছে। গল্পটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাও। আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। ধন্যবাদ।